এই সরকার ক্ষমতায় আসার পর যেহেতু আমি এমপি না থাকলেও সরকার আমার ক্ষমতায় আছে, যে কারণে চাঁপাইনবাবগঞ্জে আগামী ৩-৪ বছরের মধ্যে কমপক্ষে ১০০ মেগাওয়াট সোলার বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ। সেটার জন্য নিরলসভাবে কাজ করছি। ইতিমধ্যেই দুটো যারা ইনভেস্টর তাদেরকে নিয়ে এসে ইতিমধ্যে এলাকা ভিজিট করছি। কোথায় জায়গা আছে জেলা প্রশাসনকে নিয়ে সেই জায়গা অনুসন্ধান করছি। যদি জায়গা নির্ধারণ করতে পারি, জায়গা পাওয়া যায়, ইনশাল্লাহ চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতেও ইনশাল্লাহ আমরা সারপ্লাস হব, খাদ্যে সারপ্লাস, বিদ্যুতেও সারপ্লাস হবে ইনশাল্লাহ। অহেতুক মানুষের মধ্যে বিভ্রান্তি না ছড়িয়ে আসুন আমরা সবাই মিলে একসাথে কাজ করি, একসাথে এলাকার সমস্যাগুলো চিহ্নিত করি এবং সেগুলো সরকারের কাছে আমরা দাবি উত্থাপন করি। আর আপনি মাঠে এসে এক কথা বলবেন, ঘরে যার এক কথা বলবেন, এটা হবে না, এটা হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভার সভাপতি, উপস্থিত মঞ্চের নেতৃবৃন্দ এবং আজকে বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভা থেকে আগত প্রিয় নেতৃবৃন্দ, সহকর্মীরা, জুলাই বাংলাদেশের ইতিহাসের এখন একটি অংশ। ২৬শে মার্চ, ১৬ই ডিসেম্বর, ৭ই নভেম্বর এবং সর্বশেষ রক্তপাতের মধ্য দিয়ে একটা ফ্যাসিবাদের পতন এবং নতুন যাত্রা শুরু বাংলাদেশের। এই যাত্রার শুরুর পর থেকেই বিভিন্ন রকম চক্রান্ত এবং ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি। শুরু থেকেই আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নির্বাচনী ইস্তেহার এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্যে বারবার দৃঢ়চিত্তে জনগণের সামনে অঙ্গীকার ব্যক্ত করে আসছে। কিন্তু এরপরও আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশে এই নব্য যারা বিরোধী দলের দায়িত্ব পালন করছেন, আমি বলবো তারা এখনও গঠনমূলক রাজনীতির যে চর্চা সেই জায়গায় তারা পৌঁছাতে পারে নাই। বিগত ১৭ বছর বাংলাদেশের যে ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে, বিচার বিভাগ থেকে শুরু করে আইন প্রশাসন থেকে শুরু করে আইন প্রজ্ঞারী সংস্থা থেকে শুরু করে যাবতীয় প্রাতিষ্ঠানিক যে কাঠামোগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, দলীয়করণের চরম বহিঃপ্রকাশ ঘটানো হয়েছিল, সেই জায়গা থেকে ধীরে ধীরে বাংলাদেশের এই সাংগঠনিক কাঠামোগুলোকে গড়ে তুলতে হবে। সেই ক্ষেত্রে সকলের সহযোগিতা দরকার। কিন্তু আমি অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করছি বাংলাদেশের বিরোধী দল উপর্যুপরি সরকারকে উস্কানি দিতে থাকছে। সরকারকে উস্কানি দিয়ে একটা গোলযোগ, একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির চাপায় তারা লিপ্ত হয়েছে। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, আমাদের নীতি আদর্শই হচ্ছে বাংলাদেশে একটি বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত করা, এবং এই প্রতিষ্ঠিত করার জন্যই বারবার হোঁচট খেয়েছে বিএনপি, মাঠে নেমেছে, বারবার ধাক্কা খেয়েছে বিএনপি, সেটিকে ফিরিয়ে আনার জন্য সর্বদা রক্ত দিয়েছে। সুতরাং বিএনপির শিকড় কিন্তু মাটিতে গভীরে পুঁতিত রয়েছে। আমরা দেশ ছেড়ে ভারতেও যাব না, আমরা দেশ ছেড়ে পাকিস্তানও যাব না। এই দেশই হচ্ছে আমাদের ঠিকানা, এই দেশই হচ্ছে আমাদের জন্ম, এটি মনে রাখতে হবে। চাঁপাইনবাবগঞ্জে আমি এখানে দীর্ঘদিন যাবৎ রাজনীতির মাঠ পর্যায়ের সাথে তৃণমূল ছাত্র জীবন থেকে জড়িত। ৯৬ সালে এমপি হয়েছি। এই চাঁপাইনবাবগঞ্জে দৃশ্যমান যে সমস্ত উন্নয়ন পরিবর্তন এমপি হারুনের দ্বারা হয়েছে ইনশাল্লাহ। পদ্মায় বাঁধ নির্মাণ করতে না পারলে আজকে গোটা জেলার অস্তিত্ব থাকতো কিনা সন্দেহ। চাঁপাইনবাবগঞ্জের দৃশ্যমান যে সমস্ত প্রতিষ্ঠান, পলিটেকনিক বলেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বলেন, নতুন স্টেডিয়াম, সুইমিং পুল বলেন, শিল্পকলা ভবন বলেন, বরেন্দ্র ভবন বলেন, এই প্রতিষ্ঠানগুলো সব বেগম খালেদা জিয়ার দ্বারা নির্মাণ করা হয়েছে। যুব ভবন, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো বিএনপির উদ্যোগে নির্মাণ করা হয়েছে। জেলা পরিষদের উদ্যোগে, কেন পৌরসভা তো মেয়র আওয়ামী লীগেরও ছিল, জেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের ছিল, পৌরসভার মেয়রগুলো ছিল সব জামাতের। সামান্য ১৫-২০ লাখ টাকা খরচ এই আলাউদ্দিনের হোটেল থেকে আপনার রেল স্টেশন পর্যন্ত। কেন করতে পারেননি মেরামত? কেন করেননি? দায়বদ্ধতা নিতে হবে না? আমি নির্বাচনের সময় আমাকে বলল যে এই রাস্তাটুকু মেরামত করে দিতে হবে, প্রায় ২০ লক্ষ টাকা খরচ করে সেই রাস্তাটি, যেহেতু একটি গুরুত্বপূর্ণ রেলের স্টেশন, গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট,
সেই রাস্তা জেলা পরিষদ উদ্যোগে আমি করে দিচ্ছি। আমাদের হাসপাতাল, ডায়াবেটিক হসপিটাল, সেখানে রাস্তাটা বেহাল অবস্থা। ওরা আবেদন করলো যে আমাদের রাস্তাটা আপনাকে জেলা পরিষদ অর্থায়ন করে দেয়, যেহেতু পৌরসভা করতে পারছে না, তাদের সেই অর্থ নাই বা প্রজেক্টের সেই প্রকল্পের জায়গা ধরা নাই, সেটার জন্য সেখানে অর্থ বরাদ্দ, সেটারও কাজ শুরু করিয়েছি। আপনার এতিমখানা, আমাদের জেলার যে বড় এতিমখানাটি সরকার কর্তৃক পরিচালিত, ওখানে আমাদের সমাজ কল্যাণ অধিদপ্তরের যে জেলা কার্যালয়, সে পর্যন্ত রাস্তার বেহাল দশা ছিল, সেইটা তারা দাবি করলো যে আমার রাস্তাটা করে দিতে হবে। এগুলো জেলা পরিষদ করতে চায় না, টেন্ডারের মাধ্যমে হচ্ছে। আমি 18 সালে এমপি থাকা অবস্থায় এই কোটা কালেক্টরেটের ভিতরে, ডিসি অফিসের ভিতরে ইংলিশ স্কুল তৈরি করে দিয়েছিলাম, সম্পূর্ণ টিআর আর কাবিখার টাকা দিয়ে, বিরোধী দলের এমপি থাকা অবস্থায়। সেখানে প্রায় 1.5 কোটি টাকা বরাদ্দ দিয়েছে বিল্ডিংটা 4 তলা করার জন্য। এগুলো আমার জন্য করছি, এলাকার মানুষরা এখন ভালো, আমাদের ছেলেমেয়েরা ভালোভাবে লেখাপড়া করবে, শিক্ষার ব্যবস্থা হবে করে দেওয়ার চেষ্টা করছি। তো এগুলো ভুয়ামি রাজনীতি করে মানুষের সাময়িকভাবে কিছু সমর্থন পাওয়া যেতে পারে, কিন্তু দীর্ঘস্থায়ী হবে না। আপনারা ফ্যামিলি কার্ড নিয়ে, এই যে আমাদের মা বোনেরা, আমরা বিএনপির ইশতেহার, বেগম খালেদা জিয়ার দলের ইশতেহার ছিল, জিয়াউর রহমানের দলের, তারেক রহমান নিজে ইশতেহার ঘোষণা করেছেন, ঠিক না ঠিক বলছি? এবং আমরা নির্বাচনের সময় আমরা নির্বাচনী প্রচারণা করেছি যে বিএনপি ক্ষমতায় আসলে আমরা মেয়েদেরকে ফ্যামিলি কার্ড দেবো, কি ঠিক না ঠিক বলছি? আর জামাতের আমির কি বলল? রাখ তোর ফ্যামিলি কার্ড। আবার এখানে নুরুল ইসলাম বুলবুল বলল কি, এই এয়ার মাঠে মিটিং, কি বলে, নগর সরকারি কলেজ মাঠে মিটিং, ঠিক না? নগর সরকারি কলেজ মিটিং, গোটা জেলার লোকরা আছে, নেতারা আছে, সেখানে প্রকাশ্য নুরুল ইসলাম বুলবুল, তারপরে ঢাকা থেকে কারা কারা জানি এসেছিল, তোমার ডাকসুর ভিপি সাদিক ক্যাম্প, সব সেখানে জামাতের আমির সহ সবাই ছিল। সেখানে বলে দিল যে এগুলো আমরা ভুয়া নাকি। এখন সরকার এবছর 40 লক্ষ কার্ড বিতরণ করবে সারা দেশে। আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি যে চাঁপাইনবাবগঞ্জ আপনার 79-এর পর থেকে এটা বিএনপির জেলা, আপনি দয়া করে আমাদের এলাকার মহিলাদেরকে এটা থেকে বঞ্চিত করিয়েন না। নির্বাচনে কি হয়েছে না হয়েছে সেটা এখন বিবেচনার মধ্যে নিয়েন না। তারপরে যখন শুমারির কাজ শুরু হলো, আবেদন শুমারি যারা করবে তাদের জন্য আবেদন উপজেলাগুলোতে জমা চাইলো, ও বাবা, দেখি যে সব জামাত ইসলামের ছেলেরা কম্পিউটার নিয়ে বসে গেছে। কি ঠিক না ঠিক বলছি বলো? তাহলে এদের ব্যাপারে কি আপনাদেরকে সাবধান থাকতে হবে না? সাবধান থাকতে হবে না, হবে না? এরা সকালে যে কথা বলবে, বিকালে আর এক কথা বলবে, রাতের বেলা যে আর এক কথা বলবে। এটা হচ্ছে এদের চরিত্রের বৈশিষ্ট্য, এদের চরিত্রের অন্যতম গুণাবলী হচ্ছে এটা। আমার এবারের নির্বাচনের পূর্বে আমি যে ইশতেহার দিয়েছিলাম, গতকালকেও পাবলিক হেলথের উচ্চ পর্যায়ের টিম আমার এখানে এসেছিল, আমার বাসা দিয়ে কালকে সন্ধ্যার পরে চা খাওয়িয়েছি।